আজ ময়মনসিংহ যাচ্ছেন তারেক রহমান। বক্তব্য রাখবেন সার্কিট হাউসের জনসভায়। শুধু ভোট দিলেই চলবে না, হিসাবও কড়ায় গণ্ডায় বুঝে নিতে হবে। নির্বাচনে দুর্নীতিবাজ দখলদারদের লাল কার্ড দেখানোর আহ্বান জামায়াত আমিরের। জনগণের সম্পদের উপর হাত না দেওয়ার প্রতিশ্রুতি। এবারের নির্বাচন যে কোনো সময়ের চেয়ে বেশি তাৎপর্যপূর্ণ। ভোট সুষ্ঠু করতে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার। ভোটার টানার প্রতিযোগিতায় জমে উঠেছে জাতীয় নির্বাচনের মাঠ। বাড়ছে উত্তাপ। রাজধানীতে এনসিপি প্রার্থীর উপর হামলার অভিযোগ। এবার নির্বাচনে 48% প্রার্থী ব্যবসায়ী। টাকার জোর দেখে নয়, সুখ দুঃখে পাশে থাকবেন এমন নেতা নির্বাচনের তাগিদ বিশ্লেষকদের। এবং শীত আর তুষারে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত মৃত্যু 18 জনের। জরুরি 25 অঙ্গরাজ্যের জরুরি অবস্থা। আজ ময়মনসিংহ যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বেলা 2টায় সার্কিট হাউস মাঠে নির্বাচনী জনসভায় বক্তৃতা করবেন তিনি। তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি সহ বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন থাকবে। ট্রাফিক ব্যবস্থাপনা যাতে স্বাভাবিক থাকে এবং সাধারণ মানুষের চলাচলে কোনো বিঘ্ন না ঘটে, সেজন্য পুলিশের বিশেষ টিম দায়িত্ব পালন করবে। এদিকে ময়মনসিংহ থেকে ফেরার পথে গাজীপুর ও উত্তরায় নির্বাচনী সভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। ময়মনসিংহে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভার প্রস্তুতি নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. জুবায়ের। জুবায়ের, তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীরা কি বলছেন? দলীয় প্রধানের কোন ধরনের নির্দেশনা প্রত্যাশা করছেন তারা, জানাবেন। শ্রাবন্তী, আমরা রয়েছি এই মুহূর্তে ময়মনসিংহের ঐতিহ্যবাহী সেই সার্কিট হাউস মাঠে, যেখানে আর কিছুক্ষণ কয়েক ঘন্টা পরই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই জনসভাস্থলেই এসে উপস্থিত হবেন এবং বৃহত্তর ময়মনসিংহবাসীর জন্য তিনি বক্তব্য রাখবেন বলে আমরা জানতে পেরেছি। আমরা গভীর রাত থেকে দেখছি যে নেতাকর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু এই মাঠে সার্বিক যে কাজগুলো রয়েছেন সেগুলো সম্পন্ন করার চেষ্টা করেছেন এবং বিভিন্ন স্থান থেকে, শুধু ময়মনসিংহ না, শেরপুর, জামালপুর, নেত্রকোনা থেকেও কিন্তু নেতাকর্মীরা ইতোমধ্যে ময়মনসিংহে এসে উপস্থিত হয়েছেন। এখানে আসলে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আমরা নেতাকর্মীদের কাছ থেকে যেটুকু জানতে পেরেছি যে তারা চাইছেন যে তাদের চেয়ারম্যান 22 বছর পর এই ময়মনসিংহের মাটিতে পা রাখবেন এবং সেটিকে ঘিরে তারা আসলে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তারা আসলে তাকে বরণ করে নিতে চান এবং তারা বলছেন যে আগামী নির্বাচনে এটি একটি মাইল ফলক হতে পারে ময়মনসিংহে আসা। ইতোমধ্যে ময়মনসিংহের আশেপাশে যতগুলো জেলা রয়েছে সেসব জেলার যে প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু ময়মনসিংহে আসবেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া যদি দুপুরের মধ্যে এখানে আসলে এই মাঠটি ভরে যাবে, ইতোমধ্যে নেতাকর্মীরা আসতে শুরু করেছে। আমরা এই স্থানীয়দের সাথে কিন্তু আসলে শুধুমাত্র বিএনপি নেতাকর্মীরা ছাড়াও আশেপাশের এলাকার মানুষ, আশেপাশের জেলার থেকেও কিন্তু বিভিন্ন সাধারণ মানুষরাও এখানে যোগ দিবেন বলে আমরা জানতে পেরেছি। শ্রাবন্তী, ময়মনসিংহের সার্কিট হাউস মাঠ থেকে আমার কাছে আপাতত এই ছিল সবশেষ। পরবর্তীতে আমরা আপনার মাধ্যমে আরও আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব। জুবায়ের, আপনাকে ধন্যবাদ। নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য একটি গোষ্ঠী নতুন করে ষড়যন্ত্র করছে, এই মন্তব্য করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নোয়াখালীর হাতিয়ায় নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। ভোট দিয়ে হিসাবও কড়ায় গণ্ডায় বুঝে নেয়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। প্রধান অতিথি ভার্চুয়ালি সংযুক্ত হবেন আমাদের। সোমবার বিকেলে নোয়াখালীর হাতিয়াদ্বীপ সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভার আয়োজন করে বিএনপি। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন দলের চেয়ারম্যান তারেক রহমান। আজকে সময়ের অভাবে আমি আপনাদের পাশে এসে দাঁড়াতে পারিনি। বড় বড় কাজগুলো শুরু হবে ইনশাল্লাহ, সেই সময় আপনাদের কাছে আসব, সেই সময় আপনাদের সাথে দেখা হবে। তিনি অভিযোগ করেন, নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি পক্ষ উঠে পড়ে লেগেছে। ভোটারদের শুধু ভোট দেয়া নয়, আহ্বান জানান কেন্দ্র পাহারা দেয়ারও। আমাদের দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। যারা এই কাজটি করেছিল তারা দেশ থেকে চলে গিয়েছে, কিন্তু প্রিয় ভাই বোনেরা, এখন অন্য একটি গোষ্ঠী তারা আবার কিছু কিছু ষড়যন্ত্র করছে যেন
নির্বাচন বাধাগ্রস্ত হয়। এই ব্যাপারে আপনাদের সকলকে সচেতন থাকতে হবে। নিজের ভোট দেওয়ার যে অধিকার তার হিসাব কড়াই গণ্ডায় বুঝে নিতে পরামর্শ দেন বিএনপি চেয়ারম্যান। ভোট দিয়ে চলে আসলে চলবে না, ভোট দিয়ে ওখানে থাকতে হবে, যাতে করে আপনার যে ভোটটা আপনি দিলেন এই ভোটের হিসাব কড়াই গণ্ডায় বুঝে আনতে হবে। তারেক রহমান বলেন, নির্বাচিত হলে নারী শিক্ষা, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড সহ বেকারদের প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী হতে সহায়তা করবে বিএনপি। চিকিৎসার জন্য কি করব, শিক্ষার জন্য কি করব, কৃষক ভাইদের জন্য কি করব, এগুলো যেমন সব আপনাদের সামনে তুলে ধরলাম। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ। বেকার ভাতা নয়, বরং বেকারদের যোগ্য করে তোলার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। রাতে মাগুরায় এক পথসভায় দেয়া বক্তব্যে কথা জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। মাগুরা আদর্শ কলেজ মাঠে আয়োজিত সভায় তিনি আগামী জাতীয় নির্বাচন ও দলীয় পরিকল্পনা নিয়ে কথা বলেন। এ সময় বিগত সরকারের সমালোচনা করে শফিকুর রহমান বলেন, দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে। আমরা তোমাদের হাতে কোনো বেকারের ভাতা তুলে দেব না। আমরা তোমাদেরকে অপমানিত করতে চাই না, আমরা তোমাদেরকে মর্যাদাবান নাগরিক হিসাবে তুলে ধরতে চাই। আগামীর বাংলাদেশটাই তোমাদেরকে উপহার দিতে চাই। বেকারের হাত দিয়ে কেউ দেশ চালাতে পারবে না। এই জন্য প্রত্যেকটা হাতকে দক্ষ হাত হিসাবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। যশোরের নির্বাচনী জনসভায় রয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সফর। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মামুন। মামুন, কেমন দেখছেন নির্বাচনী সভার আয়োজন, জানাবেন? শ্রাবন্তী, আপনি যেমনটি বলছিলেন যে জামায়াতের আমির, কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমান আর অল্প কিছুক্ষণের মধ্যেই যশোর ঈদগাহ ময়দানের যে বিশাল জনসভার আয়োজন করা হয়েছে, এই জনসভায় উপস্থিত হবেন বলে আমাকে জানানো হয়েছে স্থানীয় জেলা জামায়াতে ইসলামের আমিরের পক্ষ থেকে। আসলে তিনি আর অল্প কিছুক্ষণ, মানে 8:30টার সময় এই নির্বাচনী জনসভায় উপস্থিত হবেন এবং দেশের বিভিন্ন আমার যশোর 6 আসনের যারা প্রার্থী রয়েছেন তাদেরকে ভোটারদের সাথে এবং যশোরবাসীর সাথে পরিচয় করিয়ে দিবেন। তিনি জানিয়েছেন সেই উদ্দেশ্যেই গত রাত্রে মাগুরায় জনসভা শেষে ডক্টর শফিকুর রহমান যশোরে তিনি পৌঁছেছেন এবং তিনি অল্প কিছুক্ষণের মধ্যে আসবেন। ইতিমধ্যে যশোরের ঈদগাহ ময়দান মাঠে যে আমাদের নির্ধারিত জনসভা শুরু হয়েছে, এখানে স্থানীয় নেতৃবৃন্দ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, কর্মী এবং সমর্থকদের উপস্থিতি করতে শুরু করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে এই জনসভাটি সফলভাবে সমাপ্তি হতে পারে, যার কারণে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন স্তরের নিরাপত্তা বেষ্টনী ময়দানের চতুর্দিক থেকে ঘিরে রাখা হয়েছে। এমনকি যশোরের ঈদগাহ ময়দানের মাঠ থেকে জামায়াত ইসলামী বাংলাদেশের যে আমিরের জনসভা, এই ছিল সর্বশেষ অবস্থা। ধন্যবাদ আপনাকে। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। এ কথা জানিয়ে ভোট অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে সেনা সদরে সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি সেনা সদরে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তাকে অভ্যর্থনা জানান। এ সময় আসন্ন নির্বাচন সবার জন্য অংশগ্রহণমূলক, শঙ্কামুক্ত ও সুষ্ঠু করতে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের দিক নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। বলেন, দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত একটি জাতি জুলাই অভ্যুত্থানের মাধ্যমে যে আকাঙ্ক্ষা প্রকাশ করেছে, এবারের নির্বাচনে ভোটদান হবে তার চূড়ান্ত বহিঃপ্রকাশ। রাজধানীতে ভোটারের দুয়ারে দুয়ারে ছুটছেন প্রার্থীরা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে প্রচারণা। প্রার্থীদের কেউ কেউ প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে হামলা, পাল্টা হামলার অভিযোগ এনেছেন। অনেকের অভিযোগ, নির্বাচন কমিশন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে ব্যর্থ। দেশের ক্ষমতায় পালা বদল হলেও দুর্নীতি, চাঁদাবাজির চিত্র একই আছে বলেও অভিযোগ কারো কারো। এত অনিয়মের অভিযোগের মধ্যেই
ভোটারের মন জয়ের চেষ্টা করছেন সবাই, দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ প্রচারণার দল ভিত্তিক প্রতিশ্রুতি, পাল্টাপাল্টি বক্তব্যের পর এবার এসেছে হামলার অভিযোগ। ঢাকা 18 আসনের 11 দলীয় জোটের প্রার্থী আরিফুল ইসলাম আদিবের উপর হামলার ঘটনার অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে। দুপুরে রাজধানীর উত্তরা বিএনএস সেন্টারে প্রেস ব্রিফিংয়ে হামলার জড়িতদের গ্রেপ্তার না করলে উত্তরা অবরোধের হুঁশিয়ারি দেয় তারা। বিএনপিকে অতি দ্রুত তার সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিতে হবে। 2 নম্বর হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে আগামী 24 ঘন্টার মধ্যে দিদার মোল্লাকে আটক করতে হবে। অভিযোগের পর বিএনপির পক্ষ থেকে তদন্তের পর ব্যবস্থা নেয়ার কথা জানানো হয়েছে। তার ব্যাপারে শোকজ করা হয়েছে। পরবর্তীতে আমরা একটা তদন্ত কমিটি করব, আমাদের সদস্য হিসাবে এখানে আছেন, আমরা একটা তদন্ত কমিটি করব। তদন্ত কমিটি যদি করে আমরা দেখব, নিরপেক্ষ তদন্ত করে দেখব, সে যদি অপরাধী হয় অবশ্যই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। একই আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি জনসংযোগ করে ভোট চাইছেন নিজের জয়ের জন্য। ঢাকা 8-এর জোট প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি প্রচারণার সময় অভিযোগ করেন নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। আমরা আমাদের অধিকার আদায়ের জন্য যা যা করা দরকার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করব। ঢাকা 9 আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা প্রচারণা চালাতে গিয়ে তার পক্ষে জোয়ার এসেছে বলেও দাবি করেন। এরকম ভালোবাসা পাওয়া অনেক বড় প্রাপ্তি, আর আমরা প্রচারণা চালিয়ে যাচ্ছি। ঢাকা 17 আসনের প্রার্থী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে করালবাসীর কাছে ভোট চান দলটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম। অভিযোগ করেন জামায়াত পেছনের পথ দিয়ে ক্ষমতা দখলের চেষ্টা করছে। যেভাবে তারা কথা বলছেন, তাদের যে দাম্ভিকতা যেটা তারা দেখাচ্ছেন, তাতে মনে হচ্ছে যে তারা মনে হয় যে কোনো ব্যাকডোরের রাজনীতি করার চেষ্টা করছে। ঢাকা 6 আসনের বিএনপির প্রার্থী ইশরাক হোসেন জামায়াতকে উদ্দেশ্য করে বলেন তারা ভণ্ডামি ও চাঁদাবাজি করছে। সরকারি দল যদি বলতে হয় সেটা তো জামাত, তার মানে জামাতই ঢাকা 6 এবং 8 এই চাঁদাবাজ এই ভণ্ডদেরকে আমরা আর বাংলাদেশের মাটিতে এই রাজত্ব করতে দিব না। পুরনো পল্টন ও বিজয়নগরে জনসংযোগে ঢাকা 8 আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস নিজ আয়ের বিষয়ে আলোচকদের এনবিআরে গিয়ে খোঁজ নেবার আহ্বান জানান। আপনারা খোঁজখবর নিয়ে দেখবেন, যেটা ভালো হয় সেটা করবেন। তবে এলাকার মানুষ হিসেবে আমার দাবি থাকলো যে আপনারা আমাকে একটা ভোট দেবেন, ভাই বোন মিলে। এছাড়াও রাজধানীর সব আসনেই বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা চষে বেড়াচ্ছেন অলিগলি, চাইছেন ভোট। সানিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় উৎসবমুখর দেশ। ভোটের দিন যত সামনে আসছে ততই বাড়ছে প্রার্থীদের প্রচারণার ব্যস্ততা। ভোটারদের কাছে টানতে পাড়া মহল্লা অলিগলি ঘুরে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। পাশাপাশি প্রতিপক্ষকে ঘায়েল করতে ছুটছেন বাক্যবাণ। জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার পঞ্চম দিনে প্রার্থীদের প্রচারে সরগরম ভোটের মাঠ। ঠাকুরগাঁওয়ের নিজ আসনে নির্বাচনী সভা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 71-এ যারা দেশের বিপক্ষে ছিল তাদের ভোট না দেওয়ার আহ্বান জানান তিনি। দলটা আমার দেশে বিশ্বাস করে না, স্বাধীনতাতে বিশ্বাস করে না, তার কাছে আমি ভোটটা দিই দেশটা কি সর্বনাশ করবো নাকি? বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কক্সবাজারের চকরিয়ার বোমবিলছড়িতে পথসভায় অভিযোগ করেন দেশ নিয়ে পরিকল্পনা না থাকা একটি দল ধর্ম নিয়ে রাজনীতি করছে। আগামী দিনের যে নির্বাচন আমাদের আপনাদের সবার ভাগ্য পরিবর্তনের নির্বাচন। শুধুমাত্র ধর্মের বাহানায় কেউ কেউ জান্নাতের বরাদ্দ দিচ্ছে, সেই বাহানায় যেন আমরা বিভ্রান্ত না হই। হিলির ধরন্দা পল্লী বিদ্যুৎ এলাকায় গণসংযোগ করেন দিনাজপুর 6 আসনে বিএনপি প্রার্থী ডাক্তার AZM জাহিদ হোসেন। কেউ হয়তো অপচেষ্টা চালাতে পারে, যেটা যাতে একটি বিতর্কিত নির্বাচনের মধ্যে পড়তে পারে কিনা সেই বিষয়ে। চট্টগ্রামের শহীদ ইসমামুল হকের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি। পরে বোয়ালখালীতে পথসভায় দলের মুখপাত্র বলেন, জুলাই আন্দোলনের ফসল ঘরে তুলতে হলে ব্যালটে বিপ্লব ঘটাতে হবে। 11 দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে আহ্বান থাকবে, আপনাদের একটা ভোটের মাধ্যমে এবার বাংলাদেশ দীর্ঘকালীন স্বাধীনতা মুক্তির দিকে এগিয়ে যাবে। লালমনিরহাট 1 আসনে জাতীয় পার্টির প্রার্থী মশিউর রহমান রাঙা সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন। কয়েকবার আমরা আক্রান্ত হয়েছি, এই ধরনের কর্মকাণ্ড যদি অব্যাহত থাকে তাহলে নির্বাচনের সহিংসতা অনিবার্য হয়ে যাবে। বগুড়া 6 আসনে বাসদ মনোনীত প্রার্থী দিলরুবা নুরি ভোটারদের কাছে টানতে দিয়ে যাচ্ছেন নানা প্রতিশ্রুতি। পাকিস্তানি শাসন থেকে আমাদের বাংলাদেশ স্বাধীন হবার উদ্দেশ্যই ছিল
শিক্ষা শেষে কাজের অধিকার, কাপড়ের অধিকারের নিশ্চয়তার জন্য। খুলনা 2 আসনে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নগরীর জোড়াঘাট এলাকায় জনসংযোগের সময় প্রতিশ্রুতি দেন বন্ধ মিল কারখানা চালুর। এই শহরের মানুষগুলোকে শান্তি এবং স্বস্তিতে রাখা, সমস্ত মৎস্য সম্পদের জন্য যে সমস্ত মিল ছিল বন্ধ কিন্তু সেগুলো চালু করা। রাঙামাটি জোড়াছড়ি বিভিন্ন এলাকায় বিএনপি প্রার্থী দীপেন দেওয়ান জনসংযোগ করেন। প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের জসিমউদ্দিনও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বাগেরহাট 3 আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সুজন আয়োজিত অনুষ্ঠানে মুখোমুখি হন ভোটারদের। এখানে শ্রমিকরা যাতে রাজনীতিমুক্তভাবে তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারে এই ব্যাপারে আমরা যথেষ্ট উদ্যোগ নিই। আমরা বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ করব। এখানে প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি আমরা করব না। তবে শুধু কথায় নয়, কাজে প্রমাণ করবেন এমন প্রার্থীকে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করার কথা জানান ভোটাররা। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। প্রার্থীদের 48%ই ব্যবসায়ী, যাদের মধ্যে ব্যবসায়ী সংগঠনের বর্তমান ও সাবেক নেতা যেমন আছেন ঋণগ্রস্ত, এমনকি ঋণ খেলাপিও। যদিও বিশ্লেষক ও ব্যবসায়ী নেতাদের মতে অতীতে ব্যবসায়ী প্রার্থীরা ক্ষমতার চেয়ারে বসার পর জনগণের কল্যাণের চেয়ে নিজ প্রতিষ্ঠান বা শিল্প গ্রুপের সম্প্রসারণেরই বেশি ব্যস্ত ছিলেন। আর তাই প্রার্থীদের টাকার জোর না দেখে জনগণের পাশে থাকবে এমন লোকদেরই সংসদ সদস্য নির্বাচিত করার পরামর্শ দিচ্ছেন তারা। ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হতে ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরছেন 1981 জন প্রার্থী। তাদের মধ্যে প্রায় 48%ই নিজের পেশা উল্লেখ করেছেন ব্যবসা। এদের মধ্যে ফেনী 3 আসনে ভোট যুদ্ধে নেমেছেন এফবিসিসিআই-এর সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু। চুয়াডাঙ্গা 2 আসনে ধানের শীষের প্রার্থী বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু, আর কুমিল্লা 9 আসনে বিএনপির প্রার্থী বিটিএমইএর সহসভাপতি আবুল কালাম। এফবিসিসিআই-এর সাবেক পরিচালক হাজী হাফেজ এনায়েতুল্লাহ ঢাকা 7 আসন থেকে হয়েছেন জামায়াতের প্রার্থী। আর চট্টগ্রাম 4 আসনে বিএনপির প্রার্থী ব্যবসায়ী আসলাম চৌধুরী তো নির্বাচন করছেন ঋণ খেলাপির তকমা নিয়েই। হলফনামা বিশ্লেষণে দেখা যায় প্রার্থীদের একটি বড় অংশই তাদের পেশা উল্লেখ করেছেন ব্যবসা। আর সেখানেই প্রশ্ন জাগে, জনগণের আকাঙ্ক্ষা পূরণে এই ব্যবসায়ী প্রতিনিধিরা কি আসলেই কার্যকর ভূমিকা রাখতে পারবেন? রাজনীতিবিদ পরিচয় দিয়ে কেন মানুষ রাজনীতি করছেন না, এই প্রশ্নটা আমার ইলেকশন কমিশনের কাছে। আসলে একজন প্রকৌশলী বলেন বা একজন শিক্ষক বলেন, যে ধরনের বাজেট ইলেকশন কমিশন দেয় এই আয় দিয়ে তো এটা সম্ভব না। আপনি যখনই পুঁজি খাটাবেন আপনি চেষ্টা করবেন সেটার থেকে কোনো মুনাফা পেতে। 5 কোটি টাকা খরচ করে আজকে নির্বাচন করি, তা আমাকে তো সেই 5 কোটি টাকা আগামী 5 বছরে উসুল করতে হবে মুনাফা সহ। প্রার্থীদের মধ্যে 891 জন আছেন সম্পদের হিসেবে যারা কোটিপতি। 300 আসনের ভোট যুদ্ধে কোটিপতিদের বিপরীতে তৃণমূলের রাজনীতিকের অধিকার কি চলে যাচ্ছে পয়সাওয়ালাদের পকেটে? বিশ্লেষকদের সংখ্যা অনেকটা তেমনই। জেলা, উপজেলা এবং ইউনিয়ন বা থানা পর্যায়ে তার যে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা, এই বিষয়গুলোকে যদি এক ধরনের বাধ্যতামূলক করা যেত তাহলে কিন্তু ভুইফোর যারা অর্থজীবী তাদেরকে আপনি বন্ধ করতে পারতেন। বরঞ্চ আপনাকে আমি আরো একটা আশঙ্কার কথা বলছি, আগামী সংসদ যেহেতু দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হতে পারে, এই ব্যবসায়ীরাই তখন শুধু নিম্নকক্ষেই তারা প্রভাবিত করবেন না, তারা উচ্চ কক্ষের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকেও ব্যাপকভাবে তারা প্রভাবিত করতে পারেন। প্রার্থীদের মধ্যে 25%ই হলেন ঋণগ্রস্ত, যাদের ঋণের পরিমাণ 18,868 কোটি টাকা। প্রার্থীদের পেশা এবং আর্থিক সক্ষমতা যাই হোক না কেন, 12ই ফেব্রুয়ারির নির্বাচনে সারাদিন নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে একজন যোগ্য প্রার্থীকেই সংসদ সদস্য নির্বাচন করবেন ভোটাররা, এমনটাই প্রত্যাশা বিশ্লেষকদের। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রামের 16টি সংসদীয় আসনে বিএনপি ও 11 দলীয় জোটের প্রার্থীদের দেয়া সম্পদের তথ্য রীতিমতো বিস্ময়কর। কেউ কোটি টাকার মালিক, কারো হাতে নগদ টাকার পাহাড়, এরপরও ব্যাংক ব্যালেন্স দেখিয়েছেন মাত্র কয়েকশো টাকা। সামান্য অর্থে নির্বাচন পরিচালনা কতটা সম্ভব উঠছে সেই প্রশ্ন। বিশ্লেষকরা বলছেন হলফনামার অসম্পূর্ণ তথ্য নেতিবাচক প্রভাব ফেলবে ভোটারের প্রতিক্রিয়ায়। নির্বাচনে কোটি টাকা খরচ যেন ওপেন সিক্রেট, অথচ হলফনামা দেখলে মনে হয় প্রার্থীদের পকেট বড়ই শূন্য। চট্টগ্রামের 16টি আসনে বিএনপি ও জামায়াত জোটের 32 প্রার্থীর হলফনামায় উঠে এসেছে এমনই অবিশ্বাস্য ও অসঙ্গতিপূর্ণ তথ্য।
সন্দ্বীপের জামায়াতের আলাউদ্দিন শিকদারের হাতে আছে নগদ ৭৭,০০০ টাকা আর ব্যাংকে ২.৫ লাখ টাকা। বিএনপির মুস্তফা কামাল পাশার ব্যাংকে জমা মাত্র ১,৮০৫ টাকা। এই সামান্য অর্থ দিয়ে নির্বাচন কতটা সম্ভব তা নিয়ে উঠেছে প্রশ্ন। সাতকানিয়ার জামায়াতে শাহজাহান চৌধুরীর হাতে ১,৩৪,০০,০০০ টাকা থাকলেও ব্যাংকে মাত্র ৪ লাখ টাকা। সীতাকুণ্ডে আসলাম চৌধুরীর আছে নগদ ১১,৩৫,০০,০০০ টাকা, ব্যাংকে ১,২৩,০০০ টাকা। আমার হলফনামায় আমার আয়, আমার ব্যয়, আমার সম্পদ আমি যথাযথভাবে দিচ্ছি। আমার সম্পদ ১৯৯১ সালে যা ছিল তার চেয়ে বরঞ্চ কমে গেছে। আমার আব্বার যা সম্পত্তি আমাকে দিয়েছিল তার মধ্য থেকে আমি প্রায় ৫ কানি অর্থাৎ ২.৫ একর বিক্রি করেছি। তবে সবাইকে চমকে দিয়েছেন চন্দনাইশের বিএনপির প্রার্থী জসিমউদ্দিন আহমেদ। জেলায় সবচেয়ে বেশি নগদ ১৫ কোটি টাকা নিয়ে তিনি মাঠে নেমেছেন। ব্যাংক জমার ঘরটি রেখেছেন একেবারেই খালি। দেখেন, আমি তো ব্যবসায়ী, আমি তো সরকারি আমলা না। আমার সম্পদ তো বাড়বে। আমার যা সম্পদ বেড়েছে, আমি তো ব্যবসায়ী মানুষ। আমার ট্যাক্স ফাইলের সব কিছু আছে। ট্যাক্সের বাইরে আমার কোনো সম্পদ নাই। সীতাকুণ্ডের আনোয়ার সিদ্দিক ব্যাংকের তথ্য দেয়নি, আবার রাউজানের শাহজাহান মঞ্জু নগদ টাকার ঘরে লিখেছেন প্রযোজ্য নয়। নির্বাচন কমিশনের কড়া হুঁশিয়ারি ছিল অসম্পূর্ণ বা মিথ্যা তথ্য দিলে বাতিল হতে পারে প্রার্থিতা। প্রত্যেকের ক্ষেত্রেই আমি একইভাবে প্রশ্ন করেছি যে আয়কর বিভাগ আপনাদের ওনার সম্পদের হিসাবের বিষয়টি আপনি আমাকে দেখে বলেন, উনি যে সম্পদের হিসাবের বিবরণীটি দিয়েছে আপনার ডকুমেন্টে ঠিক আছে কিনা, আপনি এর সাথে অ্যাগ্রি করেন কিনা। তো ওই ডিপার্টমেন্ট যারা এইটা দেখবে সেটা যদি তারা যদি অ্যাগ্রি করে তখন আসলে আমার খুব বেশি কিছু করার থাকে না। হলফনামায় অসম্পূর্ণ তথ্য দেয়ায় ভোটারদের মনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আমি একজন নেতা, আমি একজন সংসদ সদস্য হব, মানে আমার মধ্যে যদি স্বচ্ছতা না থাকে তাহলে আমার কাজ করার ক্ষেত্রে তো আমি স্বচ্ছতাটা জায়গাটা মানুষের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করবে, তাই না? এইটাই আমার মনে হয়। আমরা সবাই যারা রাজনীতি যারা করে তাদের এই জায়গাটা কিন্তু স্বচ্ছতা থাকা দরকার। প্রার্থীরা যেখানে কোটি টাকার মালিক, সেখানে ব্যাংকে সামান্য টাকা বা শূন্য তথ্য দেখানোকে কৌশল হিসেবে দেখছেন অনেকেই। ডিবিসি নিউজ ডেস্ক। ঢাকার আশুলিয়ায় নিবন্ধনহীন একটি সমিতির ফাঁদে পড়ে নিঃস্ব ৩,০০০-এর বেশি গ্রাহক। এদের বেশিরভাগই পোশাক শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ। জমা টাকার উপর মুনাফার প্রলোভন দেখিয়ে প্রায় ১০০ কোটি টাকা নিয়ে লাপাত্তা প্রতারক চক্র। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ। আশুলিয়ায় আমাদের কল্যাণ সমিতিতে বিশ্বাস করে কষ্টের টাকা সঞ্চয় করেছিলেন প্রায় ৩,৫০০ মানুষ। এদের বেশিরভাগই পোশাক শ্রমিক, দিনমজুর সহ স্থানীয় বাসিন্দা। ৫০ থেকে ৩৮ লাখ টাকাও জমা রেখেছিলেন কেউ কেউ। কিন্তু সমিতির মালিক আকাশ মণ্ডল তাদের টাকা বুঝিয়ে না দিয়েই সপরিবারে লাপাত্তা। আইনের আশ্রয় নিতে তাই আশুলিয়া থানায় এসব অসহায় মানুষ। প্রতি মাসে আমরা নির্দিষ্ট পরিমাণে টাকা একজনে করে রাখে। আগে হার আমি ১.৫ লাখ টাকা পাবো, 2 লাখ টাকা পাবো। আগে হার টাকাও আমার এই বই লেহা। ওই জায়গায় সদস্য হয়েছি, ৬০,০০০ টাকা ৬০০০ টাকা করে জমা দিছি। মোট আমার ৭,৪০,০০০ টাকা। যাইয়া দেখি হাজার হাজার মানুষ অনেকেই টাকা রাখছে ওখানে, কেউ ও জানে না ও কোথায় আছে, কি করছে। এখন আমরা এটা জানতে চাই। অভিযোগ উঠেছে ২০২৪ সালে চাকরি ছেড়ে নিজের বাড়িতেই নিবন্ধন না নিয়েই সমিতির অফিস খোলেন আকাশ। নিজেই হন ব্যবস্থাপনা পরিচালক আর চেয়ারম্যান বানান স্ত্রীকে। জমা টাকার উপর মুনাফার লোভ দেখিয়ে হাতিয়ে নিয়েছেন মোটা অঙ্কের টাকা। নিজের নামে কিনেছেন জমি, গড়েছেন বহুতল বাড়ি। ২০ জানুয়ারি টাকা দেওয়ার কথা থাকলেও তালা ঝুলছে বাড়ির দরজায়। গোপনে গোপনে সে যে শ্রমিকদের হাতে ফলাইয়া এরকম ঠকাবে, এটা আমরা এলাকাবাসীও জানতাম না। ২১ তারিখ সে রাত্রে সে এটা উধাও, লাপাত্তা ২ দিন যাবত। মানুষজন বাড়ির সামনে আশেপাশে ভিড়, তার কোনো খোঁজ খবর নাই। এই ধরনের নাম সর্বস্ব ও অবৈধ সমিতির ফাঁদে না পড়তে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন শ্রমিক নেতারা। আমরা শ্রমিকদেরকেও বলতে চাই, আপনারা এই ধরনের স্বার্থান্বেষী মহল অতিরিক্ত লাভের প্রলোভন দেখিয়ে যদি কোনো সমবায় সমিতির কথা বলে টাকা নিতে চায়, আপনারা সতর্ক হয়ে যাবেন। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে তদন্ত করছে পুলিশ। চেয়ারম্যান এবং ডাইরেক্টর এমডি এই দুটোর অবস্থা নির্ণয় করতেছি।
প্রাইমারি তদন্ত চলতেছে আর কি বিষয়টা, ঠিক আছে। তদন্ত সাপেক্ষে বাকি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জমা দেয়া অর্থ ফেরত পেতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ চেয়েছেন ভুক্তভোগীরা। ডিবিসি নিউজ ডেস্ক। চাঁপাইনবাবগঞ্জে সরিষা ক্ষেতে বাণিজ্যিকভাবে বধূ চাষ হওয়ায় কর্মসংস্থানের পাশাপাশি আর্থিকভাবে লাভবান হচ্ছেন মৌ চাষিরা। জয়পুরহাটেও মধু আহরণে মাঠে তাঁবু গেড়ে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মৌ চাষিরা। দিনাজপুরের হাকিমপুর উপজেলায় বাক্স বসিয়ে মধু সংগ্রহে ফুল ও পরাগায়ন বেশি হওয়ায় এবার ভালো ফলনের আশা কৃষি বিভাগের। চাঁপাইনবাবগঞ্জের মাঠগুলো যেন সরিষা ফুলের হলুদের চাদর বিছানো। এর পাশে মধু উৎপাদনের জন্য সারিবদ্ধ বসানো হয়েছে মৌমাছির বাক্স। 10 থেকে 15 দিন পর পর বিশেষ পদ্ধতিতে সংগ্রহ করা হয় মধু। এদিকে ফলন ভালো হওয়ায় খুশি চাষিরা। আমাদের চাঁপাইনবাবগঞ্জ চর অঞ্চলের 1 নম্বর সবচেয়ে মানে লাভজনক ফসলই হচ্ছে আমাদের সরিষা। এই সময়ে যে সরিষাটা আমরা লাগাই, এই বাড়তি ফসলটা আমরা এখান থেকে পাই, সেজন্য আমরা কিন্তু কৃষকরা লাভবান হই। প্রতি কেজি মধু বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকা দরে। দেশের চাহিদা মিটিয়ে মধু রপ্তানির দাবি মৌচাষীদের। বাণিজ্যিকভাবে মৌমাছি চাষে উৎসাহিত করতে এবং উৎপাদিত মধুর ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারি উদ্যোগের কথা জানান কৃষি কর্মকর্তা। কৃষি সম্প্রসারণ দপ্তরের পক্ষ থেকে সরিষা উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদেরকে আমরা বিভিন্নভাবে প্রণোদনা দিচ্ছি, প্রশিক্ষণ দিচ্ছি, যাতে করে সরিষা উৎপাদন বৃদ্ধি পায়। জয়পুরহাটে সরিষা ক্ষেতের পাশে 2000 মৌ বাক্স বসিয়ে মধু সংগ্রহ করছেন মৌচাষীরা। মধু সংগ্রহের কারণে ফুলের পরাগায়ন বেশি হওয়ায় খামারির পাশাপাশি লাভবান হচ্ছেন চাষিরা। কম দামে খাঁটি মধু পেয়ে খুশি স্থানীয়রা। এই বক্স থেকে মৌমাছি বাইরে হয়ে যায়, মধু সংগ্রহ করে আনে। 30% ফলন বৃদ্ধি হয়, তারাও লাভবান, আমরাও লাভবান। মৌ চাষে উদ্বুদ্ধ করতে বিসিকের প্রশিক্ষণে আগ্রহ বাড়ছে কৃষকের। ফসলের উৎপাদন বৃদ্ধি এবং মৌ খামারিদের উদ্বোধনের লক্ষ্যে এখানে একটা প্রশিক্ষণেরও আয়োজন করছি নতুন নতুন উদ্যোক্তাদের নিয়ে। পরাগায়নের কারণে এবার জেলায় সরিষার ফলন 25% বাড়ার আশা জেলা কৃষি অধিদপ্তরের। জমিতে আপনি এটা মৌমাছি থাকার কারণে প্রায় 25 থেকে 30% মতো ফলন আমাদের বৃদ্ধি পাবে বলে আমরা আশা করতেছি, কারণ পরাগায়নটা ভালো হচ্ছে। দিনাজপুরের হাকিমপুর উপজেলার মাঠগুলো এখন হলুদের গালিচা। বাক্সে পালন করা মৌমাছি থেকে মধু সংগ্রহ ও বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন অনেকে। সব মাছি যেখানে যাক দিনে সন্ধ্যার মধ্যে সবগুলো আবার এই বক্স ফিরে আসবে। ভালো মৌচাক বা ভালো মৌ কলোনি হয় তাহলে আমরা 4 থেকে 5 কেজি পর্যন্ত পাই। মৌচাষীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। সরিষার ক্ষেতে আসলে মৌবাক্স স্থাপন করলে সরিষার ফলন আসলে 25 থেকে 30 গুণ বৃদ্ধি পায়। তো একই সঙ্গে এটা আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অনেক বড় একটি ভূমিকা পালন করে। চলতি রবি মৌসুমে মধুর উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা সংশ্লিষ্টদের। শরীফুল ইসলাম, ডিবিসি নিউজ। ভয়াবহ তুষারঝড় ও শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। এর প্রভাবে যুক্তরাষ্ট্র জুড়ে নিহত হয়েছেন অন্তত 18 জন। জরুরি অবস্থা জারি করা হয়েছে 25টি অঙ্গরাজ্যে। শীতের তীব্রতা ছড়িয়েছে যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলের নিউ ইয়র্ক ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য থেকে দক্ষিণের টেক্সাস ও নর্থ ক্যারোলাইনা পর্যন্ত। এসব অঞ্চলে 18 ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়েছে। তাপমাত্রা নেমেছে -18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। রেকর্ড পরিমাণ তুষারপাতে চাপা পড়েছে রাস্তাঘাট ও ঘরবাড়ি। বাতিল করা হয়েছে হাজার হাজার ফ্লাইট। বিদ্যুৎ বিচ্ছিন্ন 10 লাখের বেশি সেবাগ্রহীতা। দুর্যোগে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে, সেখানে 5 জন মারা গেছেন। দুর্যোগে মারা গেছেন টেনেসি, লুইজিয়ানা, টেক্সাস, ম্যাসাচুসেটস ও কানসাসেও। পৃথিবীর মানচিত্রে একেবারে প্রান্তে দাঁড়িয়ে থাকা এক জনপদ গ্রিনল্যান্ডের ইতর কর্তনমিত। চারদিকে শুধু বরফ, পাহাড় আর উত্তাল আর্কটিক প্রকৃতি। প্রতিকূল পরিবেশে লড়াই করে বাঁচতে হয় এখানকার বাসিন্দাদের। বরফে মোড়া পাহাড়, আকাশে হালকা মেরু আলো, এমন নৈসর্গিক সৌন্দর্য গ্রিনল্যান্ডের দূরের জনপদ ইকুর্তুনমিতের। রাজধানী নুক থেকে 700 কিলোমিটার দূরে বরফে ঢাকা গ্রামে মাত্র 3 থেকে 400 মানুষের বসবাস। একে বলা হয় পৃথিবীর শেষ জনপদ। আধুনিক শহরের কোলাহল নেই ব্যস্ত সড়ক। ইকুর্তুমিতের ঘরবাড়ি ছোট, কাঠের তৈরি, রঙিন। এই উজ্জ্বল রং শুধু সৌন্দর্যের জন্য নয়, দীর্ঘ শীত আর সাদা বরফের মধ্যে দিক নির্দেশনার কাজও করে। এ অঞ্চলের শীতকালে তাপমাত্রা নেমে যায় -30 ডিগ্রিরও নিচে। তাই ঘরের ভেতর সবসময় হিটার চলে। দেয়াল পুরু করে তৈরি, জানালা ছোট, যাতে উষ্ণতা ধরে রাখা যায়।
এখানকার মানুষের জীবিকা মূলত শিকার আর মাছ ধরার উপর নির্ভরশীল। প্রজন্মের পর প্রজন্ম ধরে ইনুইট সংস্কৃতি টিকে আছে এই গ্রামে। আধুনিক প্রযুক্তির ছোঁয়া লাগলেও কুকুরটানা স্লেজ এখনও এখানকার যোগাযোগের একমাত্র মাধ্যম। বছরে একটা দীর্ঘ সময় সূর্যের দেখা মেলে না, গ্রীষ্মে দিনের পর দিন রাত নামে না। সময়ের এই অদ্ভুত নিয়মের সঙ্গেই মানিয়ে নিয়েছে ইকর্তমিতের মানুষ। সভ্যতার কোলাহল থেকে বহুদূরে প্রকৃতির সঙ্গে সহাবস্থানের এক নিঃশব্দ গল্প গ্রিনল্যান্ডের ইকর্তমিত। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।